শ্রোতা, শুরু করতে যাচ্ছি গ্রামীণ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান ঐতিহ্যের স্মারক। এই অনুষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা করছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। প্রচারিত হচ্ছে রেডিও ঝিনুক ৯৯.২ FM এর সৌজন্যে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বৈশাখী। ঐতিহ্যের স্মারক অনুষ্ঠানে আজকের বিষয় হস্তশিল্প। শ্রোতা, শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব হস্তশিল্পের পূর্ব অবস্থা সম্পর্কে। বাংলাদেশের হস্তশিল্পের ব্যাপক কদর ছিল একসময়। তখন এদেশের মানুষের হাতে তৈরি বস্ত্র বা পণ্য ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে রপ্তানি করা হতো, যার মধ্যে বাংলার তাঁত, মসলিন, জামদানি ইত্যাদি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ছিল একসময়ের সকলের শখের পোশাক। কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে বাংলার বস্ত্রের কদর বিশ্ববাজার থেকে কমে যেতে শুরু করে। বহুকাল পরে বর্তমান যুগে আবার বিশ্ববাজারে বাংলার বস্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের হাতে কাজ করা পোশাক বা বিভিন্ন কুটির শিল্পের চাহিদা ব্যাপক। হস্তশিল্পের বিভিন্ন পেশার সাথে যারা জড়িত তারা অধিকাংশই গ্রামে বসবাস করেন। তাদের পরিবারের দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যেই তারা এই কাজ করে থাকে। শ্রোতা, এখন শুনবো হস্তশিল্পের আদি অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন। হস্তশিল্পের উৎপত্তি সম্পর্কে সঠিক ইতিহাস আজও জানা যায়নি, তবে ধারণা করা হয় মানুষ যখন বস্ত্র ও প্রয়োজনীয় দ্রব্য তৈরি করতে শেখে তখন থেকেই এটির উৎপত্তি হয়। নিজের পোশাক, বস্ত্র ও ব্যবহৃত দ্রব্যটিকে সকলের চোখে আকর্ষণীয় দেখাতে এবং মনের অনুভূতি ফুটিয়ে তুলতে হস্তশিল্পের আবির্ভাব হয়। ধারণা করা হয় এদেশে পূর্বে যে সকল রাজারা বাস করত তাদের পোশাক ও ব্যবহারকৃত দ্রব্যে হস্তশিল্পে ব্যবহার ছিল উল্লেখযোগ্য। ঐতিহাসিকবিদ ইবনে বতুতার বর্ণনায় জানা যায় এদেশের মসলিন শিল্প সম্পর্কে। তার মতে বাংলার মানুষ ছিল খুবই শৌখিন। বরাবর যেমন রসনার পাগল, তেমনি পোশাক আশাক বা শৌখিন জিনিস ব্যবহারে তাদের জুড়ি নেই। মাঝে কিছুটা সময় হস্তশিল্প হারিয়ে গেলেও কিছুদিন যাবৎ আবারও বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা হস্তশিল্পের কাজ করে যাচ্ছে। হস্তশিল্পের প্রসার ঘটানোর জন্য দরকার সরকার এবং জনগণের সদিচ্ছা, সেই সাথে দরকার কিছু সহযোগিতা। শ্রোতা, প্রতিবেদন শুনে বোঝা গেল বাংলাদেশের হস্তশিল্পের উদ্ভব অনেক আগেই হয়েছে। বর্তমানে বাংলাদেশে ৩০,৩০৬টি কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ৭,৩৭,৬৫৯ জন নারী কাজ করেন। শ্রোতা, চলুন শুনে আসি ঝিনাইদহতে এই পেশার সাথে যে সকল নারীরা জড়িত তাদের কথা। লাভলি অধিকারী। বসেই থাকি, সমস্যা বাড়িতে ধরেন, বসেই থাকি, কি করব, তাই সেই হিসাবে কাজটা করি। পড়াশোনা যখন করতাম তখন পড়াশোনার খরচ করতাম। এখন যে অনেক জিনিসই সংসারে কত জিনিস আছে, এগুলো কিনতে লাগে। নিজের অনেক জিনিস আছে, এগুলো পায়রা এই কাজটা শুরু করলাম। এই জায়গা তো আমার শ্বশুর বাড়ি, মানে বাপের বাড়িতে আর কি দেখা ছিল, শিখা ছিল। তবে এই জায়গা দেখি কাজ ছাড়ে বেড়াকে, তাই এই জায়গা যাই নিয়ে আসে করি হাতের কাজ। মাসে অত ঠিক নেই, যে যেরকম কাজ করবে তার সেরকম টাকা আসবে। যে পারে সে ১,০০০ তোলে, ১,৫০০ তোলে, যে পারে না সে ৫০০-৬০০ তোলে, এরকম। আমার কাছে কিছু টাকা, আমার মাগের কিছু টাকা ছিল, আর আমি কিছু জোগায়ে ৬ কাঠা জমি বন্ধক নিয়েছি। এই জমিতে ফসল আদি হয়, বিক্রি করে অন্য অন্য কাজে লাগানো যায়, নিজেকে সংসারে লাগানো যায়। আমরা সবাই একসাথে, তো এখনো আলাদা হয়নি। তার মানে আমাকে সংসারে আমাকে নিজের টাকা দেওয়া লাগে না, নিজেকে ইচ্ছা আমরা কাপড় চোপড় করতে পারি কি ওই কাজ, ওই টাকাটা জমায়ে রেখে অন্য সময় কোনোটা কাজে লাগাতে পারি। মানে স্বামী যে ইনকাম করে ওঠানে কোনো সমর্থ হয় না, বুঝছে না। হাতের কাজ জানি, এই পাশে যাদের মেশিন আছে, মানে মেশিনের কাজটা করার পরে যেটা করতে দেয় হাতে সেলাই, ওইটা করা হয় মাঝে মাঝে। এই কারণে ভাবছি নিজের একটা মেশিন থাকলে নিজে একটু হাতে কাজ করতে পারলে মানে একটু সংসারে কষ্ট কম হতো, ছেলেবেলে মানুষ করার সুযোগ সুবিধা ভালো থাকতো। আমার নাম মোসাম্মদ নীলুফারি ইয়াসমিন। পেশায় একজন গৃহিণী, পাশাপাশি হাতের কাজ করি। আমার 2 সন্তান, মেয়েরা লেখাপড়া করে। আমি আগে যাইছিলাম, মানে সংসারটার খুব টানাটানো ছিল, বাচ্চাদের মানুষ করতে যে সংসারে, কিন্তু হাতের কাজ যে টুকটাক যাই করি এতে আমার সংসার অনেক উপকার আসে। 2 মেয়ের পিছনে মাসে তাও 1,500-2,000 টাকা খরচ হয়। আমার
আয় হয় কোনো মাসে 500 হয়, কোনো মাসে 1000 হয়, কোনো মাসে বেশিও হয়। ওই দিয়ে স্বামী যা ইনকাম করে তার দিয়ে চলে, কিন্তু তারপরও আমারটাও তাহলে মানে আর হিমশিম খেয়ে যায়। আমি একটু একটু সাহায্যতা করি বিধায় একটু ভালোভাবে এই সংসারটা চলে। ঝিনাইদহের নারী কর্মীদের সাথে কথা বলে জানা যায় তারা ঘরে বসে হাতের কাজ করে কিছুটা আয় করছে এবং তা দিয়ে সংসারের কাজে ব্যয় করছে। এতে তারা অনেক খুশি। আবার অনেকেই আছে যারা এই পেশার সাথে জড়িত হয়ে যা আয় করছে তা দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠানোর বা পড়ালেখার খরচটা বহন করছে। শুনবো তেমনই এক মা এবং নানির কথা। আমার নাম ইতি। এটা ধরেন শপিং ব্যাগ, মানে এটা মানে সবাই করে, এটা মালিকের অর্ডার দেয়, এই মানে এই নামে এই কোম্পানি আছে, দোকান আছে, সেই দোকানের থেকে আর কি এটাই করে। পুরুষ মানুষের কাছে সবসময় তো টাকা চাওয়া যায় না, আর নিজের একটা থাকে আলাদা, হাতে টাকা থাকলেও এটা এই করতে পারলাম ও করতে পারলাম, কিন্তু যেরকম একটা আসবাবপত্র কিনলাম অনেক টাকা জমা হলে আমাদের তো মাসিক টাকা ইচ্ছা করলে আমরা নিতে পারি, কিন্তু নেই না। কিন্তু মানে 5-6 মাস পর, 7 মাস পর এরকম টাকা নিতে 2000-3000 টাকা হলো, একটা আসবাবপত্র কিনলাম, ছেলের দরকার একটা কিছু কিনে দিলাম, এই তাছাড়া কিছু করতে পারি না তেমন। আমার নাম আয়েশা। এখন ভালো এই কাজ করে ভালো সংসারে উন্নতি হচ্ছে, বাচ্চাকে লেখাপড়া করাতে পারছি, নিজের সংসারে কোনো কষ্ট নেই, সংসারও দিয়ে নিজের সংসারও চালাই। আবার আমার নাতনির লেখাপড়া শিখছি, ভালো এখন উন্নতি আছে। শ্রোতা, আপনারা শুনছেন ঐতিহ্যের স্মারক অনুষ্ঠানটি। আজকের বিষয় হস্তশিল্প। এই অনুষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা করছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। প্রচারিত হচ্ছে রেডিও ঝিনুক 99.2 FM এর সৌজন্যে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বৈশাখী। ঐতিহ্যের স্মারক অনুষ্ঠানে আজকের বিষয় হস্তশিল্প। ঝিনাইদহে শুধু যে বিবাহিত মহিলারা বা বয়স্ক মহিলারাই এই কাজের সাথে জড়িত তা কিন্তু নয়। এখানকার অল্প বয়স্ক মেয়েরা যারা পড়াশোনা করে তাদের অনেকেই রয়েছে যারা এই কাজ করে নিজের পড়ালেখার খরচ বহন করছে। পড়াশোনার পাশাপাশি নিজেরাই নিজেদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এবার চলুন শুনে আসি তেমনই কিছু মেয়েদের কথা। আলেয়া খাতুন, ঠোঙা বানানো 6 বছর হবে। মানে আমাদের বাসায় একজন কাজ করতো, তার থেকে মনে করেন আমি শিখেছি। শেখার পরে আমার আম্মু শিখাইছি। শেখানোর পরে তখন ওই কাকু আমাদের কাজ দেয়, মানে কাগজ দেয়, দেওয়ার পরে সেই মনে করেন আস্তে আস্তে ওই সময় থেকে আমরা কাগজ বানানো শুরু করি। 1000 বানানি 240 টাকা। মনে করেন যে টাকাটা নিয়ে হয়তো আমি কিছু জিনিস কিনি, আর যদি টাকা জমায়ে আমাদের মনে করেন একটা সাব বাক্স কেনা হয়েছে, আর আমার প্রাইভেটের বেতন দেওয়া হয়। আমার নাম হাসি, আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি অনেক আগে থেকে এই কাজটা করি, আমার পড়াশোনার খরচ বহন করার জন্য করি। আর নিজের কিছু পছন্দ না পছন্দ কাউকে কিছু বলা লাগে না, মা বাবার কাছে বলা লাগে না, আমি নিজেই সেটা কিনতে পারি, ছোট ভাই বোনকে দিতে পারি, এটা নিজের স্বাধীনতা। এসব আরো বাসার সাইডের মানুষ আর অনেক মানুষ যারা জানে তারা প্রশংসা করে। নারী কর্মীদের সাথে কথা বলে বোঝা গেল তারা অনেকেই পারিবারিক দারিদ্রতা, অর্থনৈতিক অভাব ইত্যাদি কারণে ঘরে বসে হস্তশিল্পের কাজ করছে। এতে তারা যেমন নিজের খরচ চালাচ্ছে, তেমনি পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদাও পূরণ করছে। অধিকাংশ পুরুষের যে আয় তা দিয়ে তাদের সংসার চালানো অনেক কষ্টসাধ্য। এজন্য অনেক পুরুষই চায় তার স্ত্রী কিছু না কিছু করুক, যাতে করে সংসারে কিছুটা হলেও আর্থিক দৈন্যতা কমে আসে। এ সম্পর্কে পরিবারের পুরুষ সদস্যদের মতামত কি? তারা কি আসলেই কাজ করতে দিতে ইচ্ছুক নাকি না? চলুন শুনে আসি তাদের মুখ থেকে। আমার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন শেখ। আমি সুযোগ পালি, সময় পালি, বাসায় থাকলি এই কাজের একটু সহযোগিতা করি না এমন কোনো কথা না, ঠিক আছে। তারপরেও ধরো যেসব বাসার ভিতরে কাজটা হয়তো ধরো বাইরে যেতে হয় না, সবকিছু মালামাল বাসায় এসে পৌঁছায়, ঠিক আছে। নিজেরা বাড়ির ভিতরে থেকে এই কাজগুলো সম্মানজনক করা হয়, তাতে আশা করা যায় যে ভালো, আমরা ভালো এবং আমাদের কাজ ভালো, আমাদের বাসার থেকে নিয়ে যাই, আমরা দিতেও যায় না কোনো জিনিস এবং আনতেও যায় না কোনো জিনিস, সবই দিয়ে যায় এবং আমার বাসার থেকে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়াতে তাতে দেখা যায় যে যতটুকু সুষম পাওয়া যায় গরিব মানুষ হিসেবে, যখন দেখা যায় যে এক লোকের কাছে হয়তো 200 টাকা ধার চাতে হবে,
হয়তো সে 200 টাকা ধার চাওয়া বাদ দিয়ে দেখা যায় যে এই কাজের প্রত্যেকের 200 টাকা 300 টাকা হয়, ঠিক আছে, তাহলে তো ধারটা হয় না। পরিবারের পুরুষ সদস্যরা পরিবারে বাড়তি আয় হচ্ছে দেখে এই ব্যাপারে তারা খুবই উৎসাহিত। শ্রোতা, এবার চোখ ফেরানো যাক তাদের দিকে যারা এই শিল্পের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এই শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িত, অর্থাৎ যারা এ সকল মহিলাদের কাজ এনে দেন, ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাদের কথা। আমার নাম জান্নাতুল ফেরদৌস লাকি। সুবিধা বঞ্চিত এবং হলো অদক্ষ, আমি এদেরকে দক্ষতা বৃদ্ধি করে এদের মাধ্যমে কাজ করাই এবং আমার মাধ্যমে যে কিছু মানুষ স্বাবলম্বী হচ্ছে এবং অর্থ উপার্জন করছে, এর জন্য আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে যে আমি একটা মেয়ে, আমিও তো একটা গৃহিণী, সেখান থেকে যে আমি মেয়েদের মাধ্যমে আমার এখানে 50 জন মানুষ কাজ করে, তারা স্বাবলম্বী হয়েছে, তারা আর্থিকভাবে সচ্ছল, তারা তাদের সমস্যা থেকে কিছুটা কাটায় উঠতে পেরেছে, আমি এর জন্য নিজেকে খুব বড় মনে করি, ভালো মনে করি। আর যারা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এটা আমার অনেক বড় আকারে করার ইচ্ছা আছে যে ঝিনাইদহে আমি কিছু মেয়েদের নিয়ে একটা ছোট্ট ফ্যাক্টরির মতো করব, সেখানে মেয়েরাই কাজ করবে, মূলত সেখানে কোনো ছেলেরা কাজ করবে না। আমি আমাদের যে সাবা বাংলাদেশ সার্কের একটা অঙ্গ সংগঠন, সেখানে আমি দেখছি এরা যেতগুলো কাজ করে এখানে কোনো ছেলে কাজ করে না, সবাই মেয়ে। এদের ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, টেলারিং এর কাজ সব মেয়েরাই করে। আমারও মূলত এরকম ইচ্ছা আছে যে সবাইকে এভাবেই আমি কাজে। যারা বিভিন্ন মহিলাদের কাজ এনে দিচ্ছেন তারা চান এই ধরনের হস্তশিল্পের আরো প্রসার ঘটুক। এ ব্যাপারে বিভিন্ন সংস্থা উদ্যোগ গ্রহণ করবে, এটাই তাদের প্রত্যাশা। ঝিনাইদহতে হস্তশিল্প নিয়ে বিভিন্ন সংস্থাও কাজ করছে। আয়েশা আবেদ ফাউন্ডেশন, ব্রাক, মহিলা অধিদপ্তর ইত্যাদি এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম। শ্রোতা, এখন শুনবো তেমনই একটি সংস্থা মহিলা অধিদপ্তরের একজন কর্মকর্তার কথা। আমার নাম নীলুফার রহমান, আমি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ জেলায় কাজ করছি। আমাদের যে জেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আছে, যে প্রশিক্ষণগুলো এখানে হচ্ছে যে স্বনির্ভরতা অর্জনের জন্য, সেটি হচ্ছে যে 5টি বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়: ব্লক বাটিক, দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারি এবং হচ্ছে কম্পিউটার, বিউটিফিকেশন এবং হলো প্যাকেজিং। 5টা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে নারীরা যে সমস্যায় পড়ে সেটি হচ্ছে যে তারা তো নিজেদের যে একটা সংসারে যে তাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতাটা, সেটা তারা তাদের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারে না। তাদের নারীর যে ক্ষমতায়ন, যে স্বাধীনতা বলতে এখানে যে একজন মানুষ হিসেবে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো তারা প্রতিষ্ঠিত হয় না। তারপরে হচ্ছে যে একটা সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটাও সে রাখতে পারে না, কেননা এর পিছনে যে শক্তিটা দরকার সেটা হচ্ছে যে অর্থনৈতিক শক্তি। এবং নারী উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে যে নারীর অর্থনৈতিকভাবে নারীকে প্রতিষ্ঠিত করা। তো সেই যদি একজন নারী অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সে সমাজে বা তার পরিবারে একটা সক্রিয় ভূমিকা সে রাখতে পারে এবং তার মতামতকে সে প্রতিষ্ঠিত করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের উপরে নির্ভরশীলতার কারণে যদি নারী তার মতামতকে উপেক্ষা করা হয় এবং তাকে বিভিন্নভাবে হয়তো খুঁটিনাটি কারণে নির্যাতিত করা হয়, তখন তার ওই যেহেতু সে পরনির্ভরশীল, সেহেতু সে প্রতিবাদ করার ভাষাও সে পায় না, হারিয়ে ফেলে। শ্রোতা, শুনলাম মহিলা অধিদপ্তরের কথা, কিন্তু যারা এই সকল বস্ত্র বা পণ্য বিক্রির ব্যবস্থা করছে তারা বললেন অন্য কথা। চলুন শুনে আসি তাদের মতামত। আমি তোফাজ্জল হোসেন লস্কর, ঝিনাইদহ চন্দ্র মল্লিকার নির্বাহী পরিচালক। এখানে আমাদের শাড়ি, 3 পিস, বাচ্চাদের পোশাক, শার্ট প্যান্ট, পাজামা পাঞ্জাবি সহ কসমেটিক্স পণ্য সামগ্রী আমরা রিটেল খুচরা বিক্রি করে থাকি। আমরা যেহেতু খুচরা বিক্রি করি, এই জন্য যারা তৈরি করে তাদের কাছ থেকে আমরা আমাদের পছন্দ মতো ক্রয় করি, তারপরে সেটা আবার খুচরা বিক্রি করি। আমাদের ঝিনাইদহের আঙ্গিকে যে হ্যান্ডিক্রাফটসের বা হাতের কাজের যে পণ্য সামগ্রী এখানে বাজারজাত করার বিষয় আছে, সেটা আমরা এখনো পর্যন্ত ওইভাবে পাই নাই। তো যেহেতু সারা বিশ্বে এবং আমাদের দেশেও হ্যান্ডিক্রাফটসের পণ্যের সামগ্রীর চাহিদা আছে, তো এখানে যারা এই কাজটা করতে আগ্রহী তারা যদি
তাদের নিজের চিন্তা দিয়ে এবং নিজের উদ্যোগ দিয়ে এবং যারা আমাদের দেশি এই কাজটা করছে তারা কি ধরনের করছে কি করছে এবং বিশ্বের এইগুলো সব জিনিস যদি মিলায়ে তারা মানুষের চাহিদা অনুসারে এই পণ্য সামগ্রী যদি তৈরি করতে পারে তাহলে এখানে আমাদের ঝিনাইদহতেও এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা সম্ভব। শ্রোতা, শুনলাম যারা এগুলো বিক্রির ব্যবস্থা করছেন তাদের মতামত। তাদের মতে বাইরের জেলায় উৎপন্ন পণ্যের এখানে ব্যাপক চাহিদা রয়েছে, তবে ঝিনাইদহ জেলায় উৎপন্ন পণ্যের চাহিদা এখানে অনেক কম। এক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া গেলে এখানে উৎপন্ন হস্তশিল্পের উপযুক্ত বাজার দর সৃষ্টি করা সম্ভব। হস্তশিল্প বা কাপড়ে হাতের কাজের উৎপত্তি প্রাচীনকাল থেকেই, যা বর্তমানেও বিদ্যমান রয়েছে। ঝিনাইদহের মহিলারা ঘরে বসে এই কাজ করে যেমন তাদের হাত খরচ জোগাড় করছে, ঠিক তেমন পারিবারিক আয় বৃদ্ধি করছে। তবে সকল মহিলার জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এটি দেশের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করে এখানকার সুশীল সমাজ। আপনারা এতক্ষণ শুনলেন ঐতিহ্যের স্মারক অনুষ্ঠানটি। আজকের বিষয় ছিল হস্তশিল্প এবং এই অনুষ্ঠানটি নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বৈশাখী। এই অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আমরা এখন চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে দেশীয় পণ্য ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ। আমার কিছু কথা ছিল, আমার কিছু কথা ছিল তোমায় বলার, কেবল তোমায়, যেই নয় আমি ঠোঁট নেড়েছি সেই কথাটা তলিয়ে গেল এই সময়ের শব্দ তলায়। কিছুই তো আর যায় না শোনা, কার কথাকে বুঝবে বলো, বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চলো, মন তোমার বুকের আগুন খোলো। মন রে আমার কিছু কথা ছিল তোমায় বলার, কেবল তোমায়, যেই নয় আমি ঠোঁট নেড়েছি সেই কথাটা তলিয়ে গেল এই সময়ের শব্দ তলায়। এখন নাকি শব্দগুলো এক মুহূর্তে সাগর পেরোয়, এখন নাকি যন্ত্রগুলো এপার থেকে আমার কথা তোমার পারে পৌঁছিয়ে দেয়। তবু কিছুই